Hello, my dear students. I'm Anas Hussain, lecturer of higher mathematics, Manan High School and College. Though it's a really tough situation for come here for students, but it's a good momentum when I have found me in a class to connect my students. So that feelings is really good, and this misinterrupted situation will be recovered within 2 months so far, I think. So hopefully you are all still now well and good. So let's start at my class. Today's my new topic is straight line. So straight line হচ্ছে সরল রেখা। এই টপিকসটা হচ্ছে তোমাদের মূলত তৃতীয় অধ্যায়, যেটা কিনা জ্যামিতির একটা অংশ। তো জ্যামিতির অংশ বলতে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, তোমরা 9-10 এসএসসি লেভেলে যে জ্যামিতি পড়ে আসছো, এইচএসসি লেভেলের জ্যামিতি ইজ টোটালি ডিফারেন্ট। এখানে সেই গতানুগতিক উপপাদ্য সম্পাদ্য এই বিষয়গুলোর সাথে এখানে কোনো সন্নিবেশ ঘটেনি। এখানে আরেকটু আপার লেভেলের জ্যামিতি বলতে যে মিনটা করে, ত্রিভুজ সংক্রান্ত বৃত্ত সংক্রান্ত সাংখ্যিক মান দিয়ে তোমার ম্যাথস করা হবে। তো আশা করি ক্লাসটা সব উপভোগ করবে। তো চলো শুরু করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে মূলত আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়। তো 3A-তে কী দিয়ে শুরু করা হয়েছে? আমরা যদি একেবারে প্রারম্ভিক আলোচনা থেকে শুরু করি, জ্যামিতি কী? জ্যামিতি হচ্ছে গণিতের একটি পুরাতন শাখা। যা বলতে আমরা যা বুঝি, ভূমি, স্থান আর মিতি হচ্ছে পরিমাপ। তো ভূমির পরিমাপ থেকে মূলত জ্যামিতির কথাটা উৎপন্ন। খ্রিস্টপূর্ব প্রায় 3000 বছর আগে থেকে ইরাক, মিশর এবং সিন্ধু অঞ্চলে জ্যামিতির কার্যক্রমগুলো পরিচালিত হতো। প্রাচীন মিশরীয়রা সর্বপ্রথম তাদের কৃষিকাজের পরিমাপ করার স্বার্থে জ্যামিতি সর্বপ্রথম প্রয়োগ শুরু করে। গ্রিক গণিতবিদ ইউক্লিড 300 খ্রিস্টপূর্ব থেকেই সর্বপ্রথম গণিতের ভিতরে জ্যামিতিকে একটি বৈজ্ঞানিক রূপ ধারণ করার সর্বপ্রথম প্রয়াস চালানো হয়, যিনি সর্বপ্রথম রেখা ধারণা প্রদান করে। রেখা বলতে উনি বোঝানো হয়েছে যে প্রস্থহীন দৈর্ঘ্য, যার কোনো প্রস্থ থাকবে না, শুধু দৈর্ঘ্য আকারেই থাকবে। তো তখন তাকেই রেখা বলে। এই মৌলিক ধারণাটা সর্বপ্রথম ইউক্লিড আমাদের মাঝে স্থাপন করেন। সপ্তদশ শতকে সর্বপ্রথম জ্যামিতির মাধ্যমে বীজগণিত অথবা বীজগণিতের মাধ্যমে জ্যামিতিকে বিখ্যাত গণিতবিদ রেনে দেকার্ত এই প্রয়াসটি সর্বপ্রথম উনি দেখান, যে এর মাধ্যমেও দুটি প্রধান গণিতের শাখার মাধ্যমেও যে গণিতকে উপস্থাপন করা যায় সেটার একটা ক্ষুদ্র প্রয়াস করানো হয়। তার প্রবর্তিত জ্যামিতিকে মূলত বিশ্লেষণমূলক জ্যামিতি বলা হয়। তো আমরা এখন সেই ডিটেলসে গিয়ে তোমাদেরকে কিছুটা আলোকপাত করি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। তো সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কটা কী। ঠিক আছে, তো আমাদেরকে জানতে হবে বস্তুর পৃষ্ঠকে তল বলে। কোনো তলের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দুটি সংযোগ সরলরেখা সম্পূর্ণভাবে তলে থাকে, তখন আমরা ওই তলটিকে সমতল বলি। কোনো সমতলে লম্বভাবে অবস্থিত দুইটি সরলরেখাকে আয়ত অক্ষ বলা হয়। একটি ছেদবিন্দু মূল বিন্দু হিসেবে থাকে। এটা আমরা কিছুটা 9-10-এ জানি। ধরো এই বিন্দুটা যদি এভাবে বলা হয়, তাহলে এখান থেকে এটা একটা আয়তাকার তৈরি হয়েছে। এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স অক্ষ থেকে ডান দিকে গেছে, এটা ওয়াই অক্ষ থেকে উপরের দিকে গিয়েছে। তো সেখানেই আমার একটা আয়তাকার তৈরি হয়েছে। এখানে সবসময় এরকম একটা আয়তাকার তৈরি হয় যদি আমি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ থেকে তাকে ইনক্রিজ করি। তো এই অক্ষটিকে এক্স অক্ষ, এই অক্ষটিকে ওয়াই অক্ষ থেকে নেওয়া হয়। তো এটা হচ্ছে তোমার একটা সমতলের ভিতরে যে বিন্দুটাকে আমি একটা জ্যামিতিক রূপ ধারণ করার চেষ্টা করেছি। তো এটাই হচ্ছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক, যার মাধ্যমে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দুটা প্রকাশ ঘটবে। তো আমরা এক্স অক্ষ থেকে যখন কোনো বিন্দুর দূরত্ব বের করি, নর্মালি তাকে এ ধরি, এবং মূল বিন্দু থেকে যখন আমি ওয়াই অক্ষের কোনো দূরত্ব ধরি, তখন তাকে
বি দূরত্ব হিসেবে ধরি, ধরো এই বাহুটা হচ্ছে বি, এটা ছিল এ। তাহলে এই বিন্দুটার কার্তেশীয় সিস্টেমে তার মান লেখার পদ্ধতি হচ্ছে বুজ কোটি। বুজ হচ্ছে এ, কোটি হচ্ছে বি। এটাই হচ্ছে মূলত কার্তেশীয় স্থানাঙ্কের সিস্টেম। এটাকে আমরা ক্রমজোড় আকারেও বলে দিতে পারি। এবার আমরা পোলার স্থানাঙ্ক কি সেটা একটু বুঝি। কার্তেশীয় স্থানাঙ্কের বাহিরে কোনো বিন্দুর জ্যামিতিক অবস্থান যে পদ্ধতিতে প্রকাশ করা হয় তাকে পোলার স্থানাঙ্ক বলে। সেটাও অনেকটা সেম পদ্ধতি, কিছুটা পরিবর্তন আছে। তোমার ধরো এই বিন্দু যদি এখানে থাকা হয়, সে এই মূল বিন্দু থেকে কতটা দূরে আছে সেটা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সে কতটুকু ব্যাসার্ধে দূরে আছে এবং কত কোণে আছে। তাহলে এটা হচ্ছে আর দূরত্বে আছে, আর কোণটা হচ্ছে থিতা। তো এই পদ্ধতিটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্কের ভিতরে মূলত থাকবে হচ্ছে মূল বিন্দু থেকে সে কতটুকু দূরত্বে সোজাসুজি ব্যাসার্ধ সিস্টেমে আছে এবং তোমার সেই এক্স অক্ষ থেকে সে কত কোণে তোমার আছে, টোটাল সেই মানটাই হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক। আর মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কত দূরত্বে এবং ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে উপরে আছে সেই বিন্দুটার প্রকাশটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তো এই দুটো সিস্টেমেই আমাদের মূলত এই চ্যাপ্টারে অঙ্ক করা হবে। তো এই চ্যাপ্টারের মূল বিষয়টা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কিভাবে আমরা প্রকাশ করব। তো আশা করি তোমরা এখন সেই একটা ম্যাথ দেখালে বুঝতে পারবে। তা আমরা প্রথমে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের সাথে যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কিভাবে হয় সেটা দেখাই। তোমরা আশা করি লক্ষ্য করো, বুঝতে পারবে। তা আমি একটা গ্রাফ চিত্রের মতো করে নিজেকে তৈরি করলাম। তো ও হচ্ছে মূল বিন্দু, ধরো এই হচ্ছে একটা বিন্দু। তো এটা কার্তেশীয় সিস্টেমে যার মান হচ্ছে এক্স ওয়াই, আর পোলার সিস্টেমে তার মান হচ্ছে আর থিটা। তো আমি এই হচ্ছে সেই বিন্দুটার মূল চিত্র। তো এখন আসি কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয় কীভাবে নেওয়া যায়। ধরো এখানে ওপি সমান হচ্ছে আর, এটা হচ্ছে ও এ। তো এখানে কী কী দেওয়া আছে আমি যদি লিখি, ওপি সমান আর হয়, তারপরে তোমার হচ্ছে যেহেতু কার্তেশীয়তে ও এ সমান আমি জানি এক্স, তাহলে আমি লিখতে পারি ও এ সমান এক্স। আমি লিখতে পারি এপি সমান ওয়াই, এবং সে ও এর সাথে থিতা কোণে তৈরি করছে। তো সেই কোণটার নাম হচ্ছে পি ও এ ইকুয়াল টু থিতা। ঠিক আছে। তো আমরা এখন একটা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ত্রিভুজ ও এ পি। তো ত্রিভুজ ও এ পি থেকে আমরা ত্রিকোণমিতিক কিছু সূত্র 9-10-এ জেনে আসছি। সেটা হচ্ছে যদি সাইন হিসাব করি, থিতা যদি হয় কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, সাইন থিতা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এপি বাই ওপি। তো এপির মান হচ্ছে কার্তেশীয় সিস্টেম হচ্ছে ওয়াই। তা আমি সাইন থিতা ইকুয়াল টু এপির মান ওয়াই বসালাম। কীভাবে? এই যে এপি এখান থেকে এতটুকু ওয়াই দূরত্ব উপরে, আর ওপির মান হচ্ছে আমার এখানে আর। তাহলে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা। ঠিক একইভাবে কস থিতা যদি লিখি আমি, তখন হবে ভূমি বাই অতিভুজ ও এ বাই ওপি। তো কস থিতা লিখি, ওয়ে সমান হচ্ছে তোমার এক্স, যেহেতু এটা এতটুকু দূরে আছে এই মানটা হচ্ছে এক্স, বুঝ এটা, আর এখানে হচ্ছে তোমার আর। তাহলে কি দাঁড়ালো? এক্স ইকুয়াল টু আর কস থিতা। তাহলে আমি দেখতে পেলাম যে কার্তেশীয় পদ্ধতিতে যদি আমি এক্সের মান বের করতে চাই, আমাকে যদি পোলারের মান দেওয়া হয়, ধরো পোলারের মান তো আমার হচ্ছে আর এবং থিতায় প্রকাশ করতে হবে। তাহলে আর এর মান দেওয়া থাকলে কসের মাধ্যমে থিতার মান বসায় দিব, তখন আমার কার্তেশীয় পদ্ধতিতে বুঝের মান এক্স বের হবে। ঠিক একইভাবে কার্তেশীয় তো দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তো ওয়াই পাবো হচ্ছে আর এবং সাইন থিতা, থিতার মান এবং আর এর মান বসায় দিলে তখন আমার ওয়াইয়ের মান বের হবে। এটা হচ্ছে পোলারের মান যদি তোমাকে দেওয়া হয় কার্তেশীয় পাবো। তাহলে এই যে দুটো সূত্র পাইলাম, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু আর কস থিতা,
আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা। ঠিক আছে, তো এখানে আর এবং থিতার মান যদি আমাকে দেওয়া হয় তখন আমি পোলার স্থানাঙ্কের মাধ্যমে কার্তেশীয় স্থানাঙ্কের মান নির্ণয় করতে পারবো। এটা গেল পোলার থেকে কার্তেশীয়। এখন আমি যদি কার্তেশীয় থেকে পোলার বের করতে যাই তখন কি হবে? ঠিক আছে, ধরো কার্তেশীয়র মান দেওয়া আছে এক্স ওয়াই, আমাকে পোলারের মান নির্ণয় করতে হবে। তো ও এপি ত্রিভুজ, সেই ও এপি আবার চিন্তা করো, এখানে যদি আমি জ্যামিতির সেই চিরায়ত বিখ্যাত সূত্র পিথাগোরাসের ত্রিভুজ থেকে পাই যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কীভাবে? কারণ এটার মান এক্স, কার্তেশীয় এই যে এতটুকু মান ওয়াই, এটা হচ্ছে এক্স। তো আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সেখান থেকে আর এর মানটা দাঁড়াবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমি যদি এক্সের মান এবং ওয়াইয়ের মান স্কোয়ার করে রুট করি তাহলে মানটা কার পাবো? আর এর মান। তা আমি আর পেলাম, আমার তো পোলারের লাগবে হচ্ছে আর এবং থিতা, তাহলে এক্সের মান দেওয়া থাকলে আমি আর এর মান পেয়ে গেলাম। আর থিতার মান পেতে হলে এটা হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে একটা সূত্র। এটা কীভাবে আসলো সেটাও খুব সহজ, ওই যে আমরা আর এক্স ইকুয়াল টু আর কস থিতা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা, সেটাকে আমরা মূলত ভাগ করে সেখান থেকে এই সমীকরণটা তৈরি করা হয়েছে। তুমি 2কে 1 দ্বারা ভাগ করলে থিতার মান নির্ণয় করো, সেখান থেকে ক্যালকুলেশন করে মানটা আসে। তো আমার বিষয়টা হচ্ছে মূলত যে পোলার স্থানাঙ্কের মান যদি দেওয়া হয়, এখন একটা এক্সাম্পল দিই, ধরো তোমার পোলার স্থানাঙ্কের মান দেওয়া আছে 2, তো পোলার তো প্রকাশ করবে আর এবং একটা কোণের মান থিতা। ধরো 2 এবং 30 ডিগ্রি দেওয়া আছে, এটা হচ্ছে একটা পোলারের মান। তোমাকে বলা হয়েছে যে এটা কার্তেশীয় পদ্ধতিতে বের করো। তো কার্তেশীয় পদ্ধতিতে বের করার পদ্ধতি হচ্ছে আমাকে এক্স এবং ওয়াইতে বের করতে হবে। আর যদি ধরো এক্স ওয়াইয়ের মান না দিয়ে, ধরো এখানে আমি 2 এবং 4 দিলাম, মানে কার্তেশীয় পদ্ধতিতে মান দেওয়া হয়েছে, তোমাকে পোলারে বের করবা। তা আমি মনে করো এখন পোলারের মান দিয়ে কার্তেশীয় বের করবো। তো কার্তেশীয় মানে এক্স ইকুয়াল টু আর কস থিতা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা। তো এখানে দেখো এই আর এর মান হচ্ছে 2, এই 30 ডিগ্রি মান হচ্ছে থিতা। তো বসাই দিলে মানটা খুব সুন্দর করে বের হয়ে যায়। এটা হচ্ছে 2 cos 30 ডিগ্রি। তো 2 cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, আলটিমেটলি মানটা হচ্ছে √3। ঠিক সিমিলারলি এখানেও যদি আমি বসাই 2 sin 30, তাহলে 2 × হাফ, এটা মান হচ্ছে 1। তাহলে দেখো ওয়াইয়ের মান হচ্ছে 1 আর এক্সের মান হচ্ছে √3, তাহলে √3 × 1, এটা হচ্ছে আমার কার মান? কার্তেশীয়র মান। তো কার্তেশীয় এবং পোলারের সাথে সম্পর্কটা হচ্ছে এরকম যে তোমাকে পোলারে দেওয়া হয়েছে, কার্তেশীয়তে বের করলাম। ঠিক উল্টাটা করা যায় এখন খুব সুন্দর করে। উল্টাটা হচ্ছে এরকম যে আমি মনে করো 2 এবং 3 এটা কার্তেশীয় পদ্ধতিতে মান দেওয়া আছে, তোমাকে পোলারে নির্ণয় করতে হবে। তো পোলারে নির্ণয় করার বুদ্ধি হচ্ছে আমাকে আর এবং থিতার মান নির্ণয় করতে হবে। তাহলে আর এর মান বের করার বুদ্ধি হচ্ছে √x² প্লাস ওয়াই স্কোয়ার, মানে এই দুইটা মানকে বর্গ করে স্কোয়ার করে রুট করে দেবো। তাহলে এখানে হচ্ছে তোমার 2 স্কোয়ার এবং 3 স্কোয়ার, তাহলে 4 + 9, আলটিমেটলি হচ্ছে 13। এটা হচ্ছে তার আর এর মান। আর থিতার মানটা যদি নির্ণয় করি, সূত্র tan ইনভার্স ওয়াই বাই এক্স। তো tan ইনভার্স ওয়াইয়ের মান হচ্ছে তোমার কত? 3/2। তো এইভাবে মানটা লিখে দিলেও হয়, বা এটার একটা ক্যালকুলেটারে তুমি মান আসলে এটা তোমার ডিগ্রি মান চলে আসবে, সেটা বসাই দিলেও হবে। তো এই হচ্ছে আমার যাবতীয় মূলত কার্তেশীয় মান দেওয়া থাকলে পোলারে নেওয়া এবং পোলার থেকে কার্তেশীয়তে নেওয়া। এটা তোমাদের খুব বড় কোনো ম্যাথস আসবে না, নবীর থেকে কাজে লাগবে। যেহেতু আমাদের এটা হচ্ছে একদম প্রারম্ভিক একটা টপিক্স, সেই কারণে আমি এই টপিক্সটা দিয়ে তোমাদের শুরু করলাম। এবার আসো আমাদের পরবর্তী টপিক্স নিয়ে। এবার আসো, যেহেতু সরল রেখা, তার মানে মূলত সরল রেখা নিয়েই তৃতীয় চ্যাপ্টারের যতগুলো অধ্যায় আছে ভাগাকারে, সবগুলো চ্যাপ্টারেই এই সরল রেখা নিয়ে কাজ হবে। তো সরল রেখা নিয়ে যে আমি কাজ করব, তার দূরত্ব নির্ণয় করতে হবে। তো দূরত্ব নির্ণয় করে আমাকে একটা সূত্র জানতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই জ্যামিতির যে অঙ্ক করতেছি আমরা, সব কিছুই তোমাকে মূলত কার্তেশীয়ভাবে মান দেওয়া থাকবে।
তো কার্তেশীয় মান দেওয়া বলতে এখানে কীভাবে দেওয়া থাকবে, বুঝ এবং কোটি এক্স এবং ওয়াই আকারে মান দেওয়া থাকবে, মানে একটা বিন্দুর মান দেওয়া থাকবে। এই বিন্দুর মান দিয়ে তুমি সমস্ত সরলরেখার যত নিয়মের অঙ্ক আছে সব করতে হবে তোমাকে। ধরো এই হচ্ছে একটা বিন্দু, বি হচ্ছে একটা বিন্দু, তোমাকে দুইটা বিন্দুর মান দেওয়া আছে কার্তেশীয় 2 এবং 3, এটা হচ্ছে মনে করো 4 এবং 6। এই দুইটা বিন্দু থেকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে মনে করো আমার এই অঙ্কের সূত্র বের করতে হবে। এখন কীভাবে সেটা করব, তা আমাকে কিন্তু দেওয়া আছে কি কার্তেশীয় পদ্ধতিতে মান। তা আমার এই দূরত্ব নির্ণয় করার একটা সূত্র আছে, সেটা আমরাও 9, 10 হায়ার ম্যাথে ছিল, তারপর আমরা আবার একটু মনে করে নিই। রুট ওভার বুঝ দ্বয়ের অন্তর স্কয়ার কোটি দ্বয়ের অন্তর। মানে এটা হচ্ছে তোমার মনে করো এখানে বুঝ যদি দুইটা বিন্দু থাকে তার বুঝ কয়টা হবে, এই পাশে একটা আছে এই পাশে একটা আছে। ধর এটার নাম হচ্ছে x1 y1, এটার নাম হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এই বুঝ থেকে এই বুঝের বিয়োগফল বের করব, মানে x1 - x2 হোল স্কয়ার। এই কোটি থেকে এই কোটির বিয়োগফল নির্ণয় করব y1 থেকে y2 মান। তো তখন যে মানটা বের হবে এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এটা হচ্ছে একদম সরলরেখার প্রথম সূত্র হিসেবে আমরা ধরে নিই যে আমরা কোনো অঙ্ক করতে গেলে যে দূরত্ব নির্ণয় করতে হবে, তোমাকে দূরত্বর মান দেওয়া থাকবে না সবসময়, তোমাকে বিন্দু দিয়ে তোমার মানটা দেওয়া থাকবে। সেখানে আমাকে এই দূরত্বের সূত্র দিয়ে আমাকে দূরত্বটা নির্ণয় করতে হবে। সেটা আরও আস্তে আস্তে সামনে আরও যাব, যেহেতু অলরেডি তোমাদের আমি কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয় কীভাবে বের করতে সেটা দেখিয়ে দিলাম। আর দূরত্ব সূত্র এগুলো কিছুটা জানো, তা আমরা একেবারে ম্যাথে ঢুকে যাই। এতক্ষণ মোটামুটি প্রারম্ভিক একটা আলোচনা করা হয়েছে। তো দেখি এই যে দূরত্বের সূত্রটা যে তোমাদের শিখালাম না, এই দূরত্ব সূত্র দিয়ে কয় টাইপের অঙ্ক থাকে এই অধ্যায় প্রথম চ্যাপ্টারে। এখানে কী টাইপের অঙ্ক থাকবে, ধরো তোমাকে 4টা বিন্দু দেওয়া থাকবে, 4টা বিন্দু মনে করো 2, 3, 4, 5, 3, 1, 4, 6, 4টা বিন্দু ধরে তারা নামও দিয়ে দিছে A, B, C, D। তো আমাকে বলবে 4টা বিন্দু দিয়ে যে প্রমাণ করেন এটা একটা আয়ত লেখো, বা এটা একটা সামান্তরিক, বা এটা একটা বর্গ, বা এটা একটা রম্বস। তা আমি এটা যেহেতু একটু সামান্তরিকের মতো হয়ে গেছে, মনে করো এই বিন্দুটা দিয়ে আমাকে 4টা বিন্দু দিছে প্রশ্নে, আমাকে বলছে যে এটা একটা সামান্তরিক কিনা এটা আপনি প্রমাণ করেন। তো সামান্তরিক আমরা ছোটোবেলায় শিখছি, সামান্তরিক হতে হলে সামান্তরিকের কী বৈশিষ্ট্য, সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে তার বিপরীত বাহুগুলো সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয় বা কোণগুলো সমান নয়। আরেকটা জিনিসও বুঝি, সেটা হচ্ছে তার কর্ণ দুইটা সমান হবে না, এটা হচ্ছে সামান্তরিক। তা আমি যেহেতু দূরত্বের সূত্র জানি যে দুইটা বিন্দু থাকলে তার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি, তা আমি কি করব, এই যেহেতু এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, আমি এ এবং বি দূরত্ব নির্ণয় করব। আমি এটা যেমন সি, এটা এবং ডি, আমি সি এবং ডি দূরত্ব নির্ণয় করলাম। করে যদি দেখি এ বি সমান সিডি এবং এ এবং সির দূরত্ব নির্ণয় করব, যদি দেখি এসি এবং বিডির দূরত্ব নির্ণয় করে যদি দেখি সমান, তাহলে বুঝতে পারলাম যে এই ভদ্রলোক হয় সামান্তরিক নতুবা কি আয়তক্ষেত্র। কারণ সামান্তরিক আর আয়তক্ষেত্রের এই মিলটা সেম, যে বিপরীত বাহুগুলো সমান। তাহলে পার্থক্যটা কোথায় হবে, পার্থক্যটা হবে তাদের কর্ণ দুইটা হয় সমান হবে, নাহলে সমান হবে না। যদি সমান হয় চোখ বন্ধ করে বুঝে ফেলবো যে এই ভদ্রলোক হচ্ছে আয়তক্ষেত্র, আর যদি সমান না হয় তাহলে সে হচ্ছে সামান্তরিক। তখন তুমি আবার কি করবা, যে কর্ণ, তো কর্ণের বিন্দুটা দেখো কর্ণ বরাবর কোণা বরাবর, তাহলে এডি বিন্দুর দূরত্ব নির্ণয় করবা, রেখার দূরত্ব নির্ণয় করবা, আবার বিসি রেখার দূরত্ব নির্ণয় করবা। টোটাল তোমার 6টা রেখার দূরত্ব নির্ণয় করে চেক করতে হবে যে উনি আয়তলেখ না সামান্তরিক। এইটা একটা অঙ্ক আসবে। তো সামান্তরিক বা আয়তলেখ যাই বলি, এটাকে আমি বর্গের রূপ ধারণ করতে পারি, এটা আমি রম্বসে রূপান্তর করতে পারি, এই টাইপের দিয়ে একটা অঙ্ক আসবে। তো আশা করি একটা এক্সাম্পল দেখালে তোমরা বুঝতে পারবা। একটা অঙ্ক দেওয়া আছে, আমার বইয়ের সাথে তোমাদের অঙ্কের নাম্বার নাও মিলতে পারে, আমি জাস্ট প্রশ্নটা উঠাচ্ছি, তোমরা দেখে নিও। এর মান দেওয়া আছে -10, -3, তো এই যে 4টা বিন্দু দেওয়া আছে। তা আমি কি করব,
4টা বিন্দু তো এ বি সি ডি আমি আমার মতো করে সাজাই। এই অঙ্কগুলো করতে গেলে তোমরা পাশে চিত্র দিয়ে দিলে ভালো। তো ঠিক আছে, এ বির মান নির্ণয় করি। বুঝদ্বয়ের অন্তর -10 মাইনাস +6 হোল স্কয়ার প্লাস -3 + 5। কীভাবে +5 হয়েছে +6 হয়েছে বুঝতে পারছো? সূত্রের মাইনাস এবং ওই মাইনাসে মিলে এটা প্লাস হয়ে গেছে। তো এখানে থাকে হচ্ছে তোমার মূলত -4 -4 কে স্কয়ার করলে 16, এটা হবে হচ্ছে 2 কে স্কয়ার করলে হবে 4 20। তো আসো বিসির মান নির্ণয় করি এবার। সেমভাবে বির মান সির মান -6 + 10 হোল স্কয়ার -5 + 7, ঠিকই তো আছে না? আচ্ছা, তো এখন এটা হবে 4 -4 মানে স্কোয়ার করলে 16, এটা হবে +2 4, দেখো 20 হচ্ছে কিন্তু √20, সব জায়গায় হবে √20। এখন এ বি বিসি হবে। আচ্ছা, এ বি তোমরা এটাকে সিডি হিসাবে ধরে নিও, ঠিক আছে? আমি ক্রমটা একটু ভুল করছিলাম, এ বি সি ডি এভাবে হবে। তো এবার আসো সিডি নির্ণয় করি। সিডি হবে সেম -10 + 14 হোল স্কয়ার প্লাস -7 + 5 হোল স্কয়ার। তা আসো কী হয় 16, এখানে হবে 4 √20। তো সিডির পরে কি হয়? সিডির পরে ডিএ বা এডি একটা নির্ণয় করলেই হবে, সেম মান থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো আসলে লাস্টের মানটা হচ্ছে কি -14 + 10 বুঝ থেকে বুঝ প্লাস কোটি মান অন্তর, কোটি দ্বারা অন্তর, কোটি হচ্ছে -5, এখানে হচ্ছে -3। তো -5টা লিখি, ওই সূত্রে মাইনাসের কারণে এটা প্লাস হয়ে গেল, 3 হয়ে গেছে। তো এখানেও দেখো এটা তো 14, 4 4 16, এটা হবে -2 বাট 4 হয়ে গেল। তা আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে 4টা বাহুর মান আমার কি হচ্ছে সেম, দ্যাট মিন্স এটা হয় বর্গ নতুবা রম্বস। কিন্তু ওই যে আমি বলছি না, কর্ণ দেখে কর্ণ প্রমাণ করে আমি বুঝবো যে অ্যাকচুয়ালি তাহলে আলটিমেট সে বর্গ না রম্বস। তো এখানে কর্ণ হবে কে, এই কারণে চিত্রটা একটু ইম্পর্ট্যান্ট। প্রথমে আমি তো চিত্রটা একটু নাম্বারিং করতে ভুল করছি। এখন দেখাও, এসি হবে একটা কর্ণ, বিডি হচ্ছে একটা কর্ণ। এগুলো একটু অঙ্ক করার সময় তোমরা একটু খেয়াল করে নিও, নাহলে অঙ্ক করবা দেখবো মান মিলবে না। তাহলে আমার এসি বাহুটা নির্ণয় করো। তা আসলে এসি হচ্ছে 10 -10 + 10 প্লাস কেন এসে তো বুঝতে পারছো। তারপর হচ্ছে -3 + 7। তো কী হয় মানটা? এটা হবে, এটা 0, বুঝতেই তো পারছো। এটা হবে কত 4, তো 4কে স্কোয়ার করলে 16। আচ্ছা, তো 16কে রুট করলে ঘুরে ফিরে 4। তো এসি নির্ণয় করলাম। এবার আসি একটা নির্ণয় করি কি বিডি, পরের কর্ণটা। তো পরের কর্ণের দূরত্ব নির্ণয় করতেছে, মূলত এখানে সব দূরত্ব নির্ণয় করতেছি। তো -6 + 14 -5 + 5। তো বোঝা যাচ্ছে এটা 0 হয়ে যাবে। -6 8, তো মানটা কি দাঁড়ালো? এটা হবে হচ্ছে 8, -6 থেকে 14 যোগ করলে থাকে 8 স্কোয়ার। তো 8 স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার আর কাটাকাটি করলে আলটিমেটলি 8 থাকে। তো 4 আর 8 কিন্তু সেম না। তো আমি লাস্টে দিয়ে লিখব যে এসি নট ইকুয়াল বিডি। তো এসি নট ইকুয়াল বিডি মানে হচ্ছে তার কর্ণের মান সেম না। তো কর্ণ যদি সেম না হয়, এটা ধরে নিলাম এটা হচ্ছে একটা রম্বস। তা আমাদের এই হচ্ছে একটা এক ধরনের টাইপের অঙ্ক, যে রম্বস কিংবা সামন্তরিক কিংবা বর্গ অথবা আয়তলেখ, এই 4টা টাইপস দিয়ে একটা অঙ্ক আসবে এই চ্যাপ্টারে। তো একটা উদাহরণ দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা সকলেই এই টাইপের অঙ্কগুলো বুঝবা। আমরা একটা নেক্সট টপিক্সের অঙ্ক দেখি। তো একটা অঙ্ক আছে, এটা অনেক আসে, প্রশ্নটা তুমি দেখলে বুঝতে পারবা। ওয়াই অক্ষ ও 7 নির্ণয় করো। তো যাই হোক, আসো প্রশ্নটা ভালো করে বুঝি। প্রশ্ন যদি ভালো করে বুঝি, একটু খুব কঠিন কিছু না, চিত্রটা বুঝলে, জ্যামিতিক চিত্র বুঝলে অঙ্ক বোঝা যায়।
প্রথমে বলছে ওয়াই অক্ষ 7 2 থেকে A5 বিন্দুটি দূরত্ব। তা আগে 7 2 বিন্দুটা আঁকি আমি, 1 2 3 4 5 6 7 2, মানে হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে 7 2। আরেকটা বলছে A5, তো এর মানে আমি জানি না, 5 যেহেতু জানি 3 4 5, ধরো A5 বিন্দুটা আমি ধরেই নিলাম এটা কোন এক জায়গায় আছে, এখানে আছে মনে করো A5, ঠিক আছে, বা আরেকটু এই জায়গাও হতে পারে, এটা ধরে নিলাম যেহেতু এর মান আমরা জানি না। তো প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষ ও 7 2 থেকে এই বিন্দুটা দূরত্ব সমান, মানে এই বিন্দুটা, এই বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব, ধরো এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, আর এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে বি বিন্দু। মূলত বি বিন্দুটা এই বিন্দু থেকে যতটুকু দূরত্ব আছে সে আবার ওয়াই অক্ষ থেকে সেম দূরত্ব। প্রশ্নটা একটু পেঁচিয়ে বলছে কথাটা, সেখানে বুঝতে হয়তো তোমাদের একটু কঠিন লাগতে পারে। ওয়াই অক্ষ ও এত বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব, তো উনি ভালো করে দেখো, এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে যখন আমি চিন্তা করব, ওয়াই অক্ষ থেকে, তো ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব বলতে মিন করে তার শুধু বুঝের মান। দেখো এখান থেকে এতটুকু সে কত দূরে আছে, এটাকে কি মান, ডান দিকে যখন যাব, ওয়াই অক্ষ থেকে যতই ডান দিকে যাব সেটাকে মূলত এক্স এর মানকে মিন করে। ঠিক ওয়াইয়ের অক্ষ থেকে যতই উপরে বা নিচে যাব সেই মানটাকে মূলত মিন করে ওয়াইয়ের মান, মানে কোটি। তা আমি এখান থেকেই দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষ থেকে বি বিন্দুটির দূরত্ব হচ্ছে একটা বুঝের মান। তো বুঝের বলতে এখানে কে, এ। আবার এই বিন্দুটা থেকে এই বিন্দু দূরত্বটা কত, সেটা ওই দূরত্বের সূত্র দিয়ে আমি বের করবো। তা আসি দেখি, শুরু করি। তো এই দুইটা মান আমার প্রশ্নে বলছে সমান, মানে এই মানটা এবং এই মানটা। তো এই মানটা তো আমি বুঝতেই পারছি, যেহেতু এটা ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর মান, সেটা হচ্ছে বুঝ এ, আর এই বিন্দু থেকে মান হচ্ছে 7 2। তো আমি লিখি প্রশ্ন মতে, তোমরা একটু লিখবা যেহেতু, বা দেওয়া আছে, এগুলো লিখবা সুন্দর করে, দেওয়া আছে। তো প্রশ্ন মতে লিখে আমি দোনোটাকে সমান বসাই দিই। তো তো এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব সেই দূরত্ব সূত্র দিয়ে। ধরো a-7 হোল স্কয়ার প্লাস 5 - 2, আর এই দূরত্বটা হচ্ছে শুধু এ, সেটা আমি প্রশ্ন থেকে পাইছি। তা আমি যদি এখানে একটা ক্যালকুলেশন করি তা মানটা বের হয়ে যায়। আমি একটু জায়গা সংকলনের কারণে মুছে ফেলতেছি, তোমরা বুঝে নিও। তো এখানে উভয় পাশে যদি স্কোয়ার করি, এই রুটটা এই পাশ থেকে উঠে যাবে, এটাকে স্কোয়ার মাইনাস 14a প্লাস 49 প্লাস এটা হবে কত, এটা হবে 3 মানে 9। এখানে স্কোয়ার উভয় পাশে বর্গ করছি। তো আমি উপরে গেলাম, তোমরা খেয়াল করো। তো সবাইকে এক পাশে নিয়ে আসো, এই পাশের স্কোয়ার এর পাশের স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে 14a আর থাকে হচ্ছে 49 আর 9, যোগ করলে কত হয় 49 আর 9 হচ্ছে তোমার 58, এই পাশে 0। তো আমি যেহেতু মাইনাস আছে, তো একটা মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখো মানটা হচ্ছে এটা 29/7, এই হচ্ছে এর মান। তাহলে দেখো আমি এই সরলরেখার সূত্র দিয়ে, মানে দূরত্বের সূত্র দিয়ে আমি এটা কিন্তু করে ফেললাম অঙ্কটা। তো এই টাইপের একটা অঙ্ক আছে তোমাদের বইতে, অনেক জায়গায় আসে অনেক সময়। তো এই চ্যাপ্টারের এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারবে। তো এই বাইরে আর একটা অঙ্ক আছে, আমি সেটা দেখাই দিচ্ছি। লাস্ট যে অঙ্কটা, এই অঙ্কটা পারলে আশা করি চ্যাপ্টারের অঙ্কগুলি সলভ হয়ে যাবে। প্রশ্নটা আমি লিখছি, তোমরা খেয়াল করো। তো দেওয়া আছে একটি বৃত্তের নির্ণয় করো। চিত্রটা যদি আমি আঁকি, কেউ যদি এই অঙ্কের চিত্রটা বুঝে সে নিজে অঙ্কটা করতে পারবে। প্রশ্নকে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 5। তো বৃত্তটা আঁকি সুন্দর করে, এই হচ্ছে বৃত্ত। ছোটোবেলায় বৃত্তটা আঁকছি অনেক। একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র থেকে এই পুরোটাকে বলা হয় পরিধি। পরিধির সূত্র আমরা জানি 2πr। আর এটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির যে কোনো দিকে পরিধির মান, কেন্দ্র থেকে যে কোনো দিকে পরিধির মান, সেটা হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা ছোটোবেলা থেকে জানি ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই ব্যাসার্ধটাকে পেছন দিয়ে টান দিয়ে যদি সোজা বরাবর করে দিই, সেটাই কিন্তু কি হয়ে যায় তখন, সেটা হয়ে যায় ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল, মানে 2r। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ব্যাস। তো ধরলাম এটা হচ্ছে ও বিন্দু। উনি ও বিন্দুর স্থানাঙ্কটা দিয়ে দিছে যে কেন্দ্রের স্থানাঙ্ক 5 3। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত, 5 3 লিখলাম।
এখন এর যে 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে একটা জ্যা আমি আঁকি। জ্যা হচ্ছে কেন্দ্র বহির্ভূত বৃত্তের ভেতরে পরিধির এক পাশ থেকে আরেক পাশে যে কোনো রেখাকে জ্যা বলে। এখন এরকম অসংখ্য জ্যা আঁকা আমার দ্বারা সম্ভব। আমরা যেহেতু এখন অঙ্ক করতে আসছি, একটা জ্যাই আপাতত একে কাজ করি। এখানে আঁকা যাবে, এখানে আঁকা যাবে, এখানে আঁকা যাবে, এগুলোকে জ্যা বলে। সো এটা হচ্ছে আমার কেন্দ্র। তো কেন্দ্র থেকে বলছে যে 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো কেন্দ্র থেকে 3-2 বিন্দু, এই যে নিচে গেলাম, তার মানে যে এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করছে কোন বিন্দুতে? 3-2 বিন্দুতে, মানে জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে কেন্দ্র থেকে। তাহলে এখানে নিশ্চয়ই একটা বাহু তৈরি হয়েছে। তা আমি একটু ইচ্ছে করে এটার সাথে এটা মিলিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখো, এই বিন্দু থেকে এই বিন্দু, যেটাকে আমি ব্যাসার্ধ বলি, আচ্ছা এই বিন্দু থেকে এই পরিধিতে আসছে, এটাকে কি আমি ব্যাসার্ধ বলতে পারি না? এটাও একটা ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধ মানেই হচ্ছে কেন্দ্র থেকে পরিধির যে কোনো দিকেই হতে পারে সরল রেখা। তো এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, কেন্দ্র থেকে পরিধি। তো আমার চিত্রের সুবিধার কারণে আমি একটু এইভাবে আঁকছি। এখন দেখো, এটা একটা, এটাকে যদি ও বলি, এটাকে যদি এ বলি এবং এটাকে যদি বি বলি, তাহলে ও এ বি একটা ত্রিভুজ। আমার প্রশ্নে চাইছে এই বিসি জ্যার দৈর্ঘ্য নির্ণয় করা। একটু জ্যামিতির বিষয়গুলো যদি একটু ভালো করে বুঝি স্কুল লেভেলে, বা এখন যদি নাও বুঝো, একটু ভালো করে খেয়াল করো। তুমি যদি এই বিন্দুটার মান, যেহেতু আমি এ বলছি, তুমি যদি কোনোভাবে এ বির দূরত্ব নির্ণয় করতে পারো, এ বির দূরত্ব, এ বিটাই যেহেতু এটাকে সমদ্বিখণ্ডিত করছে, এ বিটাকে 2 দ্বারা গুণ দিলে আমি কিন্তু পুরো জ্যার মানটা পেয়ে গেলাম, মানে বিসির মান। মানে এ বির মান যদি কোনোভাবে নির্ণয় করতে পারি, সেটাকে 2 দ্বারা গুণ করলে আমার বিসির মান নির্ণয় হয়ে যাবে। তো আমার টার্গেট হচ্ছে এ বির মান নির্ণয় করা। তো এ বির মান নির্ণয় করতে হলে আমার কি লাগতে পারে? আমি আগে অঙ্কটাকে বুঝাই, তারপরে তোমরা অঙ্কটা বুঝবা। যদি ও এ বি একটা ত্রিভুজ হয়, তাহলে দেখো ও বিন্দুর মান জানি, এ বিন্দুর মান জানি। তো আমি আবার আর এর মান জানি। তো আর মানে কত? 5 দেওয়া আছে। তো এটা যেহেতু 5, তো এটাও তো 5। তাহলে আমি কয়টা ও এ বি ত্রিভুজের ভিতরে কয়টা মান জানি? ও বির মান ডিরেক্টলি আমি মানটা জানি, এটা আমার বের করার প্রয়োজন না, আমাকে দেওয়া আছে। আমি যদি ও থেকে এ বিন্দুর সেই সরলরেখার দূরত্ব সূত্র দিয়ে বের করে নিতে পারি, যেমন 5 - 3 + 3 - 2 দূরত্ব সূত্র ইউজ করে 4 1 √5 ও বি এবং ও এর মান পেয়ে গেলাম। এবার কি আমার কাছে কোনো ব্যাপার যে এ বির মান নির্ণয় করা? পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি যে ও বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তা আমার মান লাগবে হচ্ছে মূলত এ বি। তো এ বির মান নির্ণয় করা মানে হচ্ছে অতিভুজ থেকে বাকিটা বিয়োগ করা। তো বিয়োগ করলে কত হয়? ও বির মান হচ্ছে 5 স্কোয়ার, এটার মান হচ্ছে √5 স্কোয়ার, মানে 5। তাহলে আলটিমেটলি হচ্ছে 25 - 5 কত হবে? 20। তাহলে এ বির মান হচ্ছে √20। তো √20 ভদ্রলোককে আমি যদি, ওই যে বলছি না, এটা কার মান? এ বির মান। তো এই যে এ বিটাকে 2 দ্বারা গুণ করে দিলে বিসি = 2 × এ বি। তাহলে 2 × এ বির মান হচ্ছে √20। কার মান বেড়ে গেল? বিসির মান। তা আমার তো এটাই চাইছে অ্যান্সার। 2 × √20কে আমরা লিখতে পারি একটু সুন্দর করে। তো আমার মনে করো 4 × 5। তো এই ভিতরের 4কে রুট করলে কত হয়? 2, কিন্তু 5কে তো আর রুট যায় না। তো আলটিমেটলি 4 √5। এটাও অ্যান্সার দেয় অনেকে, এটাও অ্যান্সার দেয়, তোমার যে খুশি, একটু যেভাবে সুন্দর হয় সেভাবে লিখতে পারো। তো এই হচ্ছে আমার এই অঙ্কটা। আমি একটু গুছিয়ে লিখলাম না, বাট তোমাদেরকে বোঝাই দিছি যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করলাম, আর এই ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মান দিয়ে আমি যদি ত্রিভুজের ভূমির মানটা নির্ণয় করতে পারি, তো এই ভূমিটাই হচ্ছে এই জ্যার মানে অর্ধেক। যেহেতু সে বলেই দিছে জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে, থেকে 2 দ্বারা গুণ করলে আমার জ্যাটা নির্ণয় হয়ে গেল। তখন আলটিমেটলি আমার
তারা প্রশ্নে যে জ্যার দৈর্ঘ্য নির্ণয় করতে চাইছে আমি সেটা নির্ণয় করতে পারলাম। তোমরা একটু গুছিয়ে লিখবা যে দেওয়া আছে এই বিন্দু, আমাকে এটা নির্ণয় করতে হবে। তো এইভাবে আশা করি এই চ্যাপ্টারের বাকি যে টাইপের অঙ্কগুলো আছে তোমরা সকলে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো নেক্সট টপিক্সে আমি তোমাদের পরবর্তী সরলরেখার প্রত্যেক অধ্যায়ে একটা দুটা করে নতুন সূত্রের সাথে আমি তোমাদের পরিচিত করায় দিব। নেক্সট হয়তো বা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত নিয়ে অনুপাত নিয়ে কিছু অঙ্ক আছে। তোমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু দেখবা, প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবে। আর পরবর্তী ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই রাখছি। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।